লঘুচাপের প্রভাবে সকালে কয়েক মিনিটে শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি, ঝরে গেছে আমের মুকুল। আমাদের এই এলাকার পেঁয়াজ, রসুন, আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এগুলা ধরেন যে এখন তো পচে যাবে। হাজর যেরকম ঝাঁঝরা হয় শিলে এতটা ক্ষতি হয়েছে। অমর একুশে গ্রন্থ মেলাতেও ব্যাপক ক্ষতি, প্রস্তুতি নিয়ে প্রকাশক ও বাংলা একাডেমির পাল্টাপাল্টি বক্তব্য। যদি ইট দিত তাহলে আর ভিতরে স্টলের ভিতরে পানি যেত না। পানি নিষ্কাশন ব্যবস্থাটা ওইভাবে তো পরিপূর্ণ না। টিনগুলোতে লিকেজ ছিল, মরিচা ধরাও ছিল। সোলারদের জন্য যত টিন দেওয়া হচ্ছে তার 90% টিন হচ্ছে নতুন টিন। সুতরাং বাংলা একাডেমি প্রস্তুত ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের দুদিনের ইজতেমায় চলছে আমবয়ান, বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ, কাল আখেরি মোনাজাত। চট্টগ্রামে বস্তিতে আগুনে ৮ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কুমিল্লার ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সই হবে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি। উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতা অংশ নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রের। বড় একটি দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশা সিইসি। এবং ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে আনার দাবিতে বাম সংগঠনগুলোর ভিসি কার্যালয় ঘেরাও কাল। পরাজয়ের ভয়েই ছাত্রদল নির্বাচন পেছাতে চায় বলছে ছাত্রলীগ। ফাল্গুনের হঠাৎ বৃষ্টি আর দমকা হাওয়ার ঝাপটায় বেশ ক্ষতির মুখে পড়েছে অমর একুশে গ্রন্থমেলা। বৃষ্টিতে ভিজে গেছে সব স্টলেরই কম বেশি বই, ভেঙে পড়ে অনেক স্টলের স্থাপনাও। বিকেলেও অনেক স্থানে জমে থাকে সকালের বৃষ্টির পানি। স্টলের ক্ষতির কারণে বাংলা একাডেমির অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকাশনা সংশ্লিষ্টরা। যদিও সার্বিক প্রস্তুতির কোনো কমতি ছিল না দাবি করে ক্ষতির জন্য প্রকাশনা সংস্থাগুলোর ওপর দায় চাপাচ্ছে বাংলা একাডেমি। ঋতুরাজ বসন্তের সকালে ফাল্গুনের মাতাল হওয়ার বৃষ্টি মন কেড়ে নিতে পারে প্রকৃতিপ্রেমী যে কারোরই। তবে ফাল্গুনের হঠাৎ এই বৃষ্টিতে অপ্রত্যাশিত ছন্দপতন ঘটল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পালা, কিন্তু তখনও পাঠকদের জন্য নিজেদের স্টল গোছাতে পারেননি প্রকাশকরা, কেননা তখনও বইমেলা প্রাঙ্গণ কাটিয়ে উঠতে পারেনি সকালের বৃষ্টির ধকল। বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরাতে বিকেল পর্যন্ত চলে নানা প্রচেষ্টা। প্রায় প্রতিটি স্টলের সামনে ভিজে যাওয়া বই শোকাতে ব্যস্ত বিভিন্ন প্রকাশনীর কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে শিশু চত্বর। প্রতিদিন শিশুদের আনন্দ কোলাহল মুখর থাকা বইমেলার এই কর্নারটি রোববার বন্ধ থাকে কাঁদা জলের কারণে। বৃষ্টির কারণে সবকিছু ভেঙে যাচ্ছে, এই জন্য ভালো লাগছে না, উঠতে পারিনি, অনেক খারাপ লাগছে। সিসিমপুরের এই জায়গাটা সবসময় বাচ্চারা এই অংশটাকে ঘিরেই এই বাচ্চাটা আসা যাওয়া করে, এই অংশটাতে আরেকটু নজর দেওয়া উচিত ছিল। পানি নিষ্কাশন সহ বেশ কিছু অব্যবস্থাপনার জন্য বইমেলার আয়োজক বাংলা একাডেমির বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রকাশনা সংশ্লিষ্টরা। মেলা কর্তৃপক্ষ এটা আরেকটু সচেতন হতে পারত। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা যদি থাকতো এই ক্ষতির সম্মুখীনটা হতে হতো না। পানি নিষ্কাশন ব্যবস্থাটা ওইভাবে তো পরিপূর্ণ না। এই শাড়িগুলোতে পরিপূর্ণ ইটা নাই বা ইটার ব্যবস্থা নেই। স্ট্রাকচার থাকে, টিনগুলো যদি একটু ভালো টিন হয়, আমি দেখেছি টিনগুলোতে লিকেজ ছিল, মরিচা ধরাও ছিল। তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে প্রস্তুতির কোনো কমতি ছিল না। সোলারদের জন্য যত টিন দেওয়া হচ্ছে তার 90% টিন হচ্ছে নতুন টিন। আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন। সুতরাং টিনের যদি সমস্যা হতো তাহলে আগেই বলা হতো। সুতরাং বাংলা একাডেমি প্রস্তুত ছিল, অন্য প্রকাশকরা প্রস্তুত ছিলেন। কেউ কেউ হয়তো শতভাগ তাদের যে মেজার নেওয়াটা আছে সেটা নিতে পারেনি। সকলের প্রচেষ্টায় বইমেলার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফারুক ভূঁইয়া, রবিন,
সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে অমর একুশে গ্রন্থ মেলায় আছেন রিপোর্টার সাজিদ রাজু। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। হ্যাঁ রাব্বি, অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশ সেখানে এই মুহূর্তে রয়েছি। বিশেষ করে শিশু চত্বরের এই জায়গাটা আপনাদের দেখাতে চাই। আপনারা জানেন যে সকাল থেকে এই বইমেলা, সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই বইমেলা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটা চলা করা অনেকটা কিন্তু কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে শিশুদের খুব মন খারাপ, কেননা এই যে বৃষ্টি, এখানে পানি জমে গিয়েছিল, বই পুস্তক বিভিন্ন স্টল সেগুলো তো ভিজেছেই, কিন্তু শিশুদের মন খারাপ হচ্ছে যে শিশু চত্বর যেটি সিসিমপুর, এই অংশটি, এখানে শিশুরা অনেক মজা করে, এসে লাফালাফি করে এবং আনন্দ সময় কাটায় বইমেলা এসে, কিন্তু আজকে সেটি একেবারেই বন্ধ। যারা আসছেন তাদের অভিভাবকরা শিশুদেরকে নিয়ে, তাদের অনেকের মন খারাপ হয়ে গেছে আজকে, কিন্তু কিছু করার নেই। তারা ফিরে যাচ্ছেন, ছবি তুলে যাচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি টবি তুলে যাচ্ছেন। এখানে স্টল মালিকদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হলো, তারা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় প্রায় বেচা বিক্রি 5 ভাগে নেমে এসেছে। বিশেষ করে এই শিশু চত্বরের যে অংশটি, এখানে হাঁটা চলার অবস্থা একেবারেই বেকায়দা। অন্যান্য অংশে যেমন পুরো চত্বর জুড়েই ইট বিছিয়ে বেশ সুন্দর জায়গা করা হয়েছে, কিন্তু এই অংশটিতে এখনো কাদা পানি জলে বেশ একাকার হয়ে গেছে, এই জন্য হাঁটা চলা বেশ কষ্টকর। বই স্টল মালিকরা বলছেন, প্রকাশকরা বলছেন যে যে বইগুলো ভিজে গেছে সেগুলো তারা এর মধ্যে সরিয়ে ফেলেছেন, কিন্তু তাদের বেশ বড় একটা ক্ষতি হয়ে গেছে। যদিও আগে থেকে অনেক প্রস্তুতি ছিল বলে তারা আমাদেরকে বলছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে তেমন কিছু করার নেই বলে তারা বেশ আফসোস করছেন। তবে সেই সঙ্গে বলছেন যে এই জায়গাটি যদি সুন্দর করে দেয়া যায় তাহলে হয়তো আগামী দিনে যদি এরকম বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হয় তখন হয়তো তারা আরো ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমার হাতে বইমেলা থেকে সবশেষ খবর। বইমেলা থেকে জানাচ্ছিলেন রিপোর্টার সাজিদ রাজু। এর আগে ভোর থেকেই কালো মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। সকাল থেকে চারদিকে ছিল ঘোর অন্ধকার। ফাল্গুনের মাতাল হাওয়ায় কখনো হালকা আবার কখনো বা দমকা বেগে বৃষ্টি ঝরেছে রাজধানী জুড়েই, সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। ঋতুরাজ বসন্তের শুরুতে হঠাৎ এই বৃষ্টি কারো কারো কাছে ভালো লাগার হলেও বিপাকে পড়তে হয় বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া অপ্রস্তুত রাজধানীবাসীকে। এদিকে চলতি মাসে আরও 2 দফা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রাজশাহীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে 1000 হেক্টর জমির ফসল। ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আমের মুকুলে। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ফাগুনের শুরুতে বাগান ভরা ছিল আমের মুকুল। ফসলের মাঠে ছিল পেঁয়াজ, রসুন, মসুর সহ ধান এবং গমের আবাদ। তবে রোববার ভোরে মুষলধারে বৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফসল। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলের মাঠ। তাতে দিশাহারা হয়েছে কৃষক। ব্যাপক শিলাবৃষ্টি 4-5 মিনিট স্থায়ী ছিল শিলাটা, তাতে আমাদের এই এলাকার পেঁয়াজ, রসুন, আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে, লিচুর মুকুলের ক্ষতি হয়েছে। সমস্ত কিছু ফসল, আম ক্ষেতের মানে মুকুল টকুল সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে 17 মিলিমিটার বৃষ্টির সাথে মুষলধারে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ঘরবাড়ি। সকালের দিকেও দেখা গেছে রাস্তাঘাট আর বাড়ির উঠোনে শিল পড়ে থাকার দৃশ্য। ঝাঁঝর যেরকম ঝাঁঝরা হয় শিলে এতটা ক্ষতি হয়েছে। যারা পুরাতন একটু টিন ছিল তাদের ঘরের চাল সব ফুটা হয়ে গেছে। আমসহ রসুন, পেঁয়াজ ও অন্যান্য মশলা জাতীয় ফসলের ক্ষতি এড়াতে কৃষি অফিসার বিভিন্ন পরামর্শের পাশাপাশি বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। আমসহ অন্যান্য লিচুতে যে ফসলগুলো আছে সেখানে মুকুল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবহাওয়া একটু শুষ্ক হলেও অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করার কথা আমরা বলবো। রাজশাহী পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে প্রায় 550 হেক্টর পেঁয়াজ, 250 হেক্টর রসুন এবং 150 হেক্টর গম ক্ষতিগ্রস্তের তালিকা করেছেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ইজতেমায় আসা মুসল্লিরাও। টঙ্গীর তুরাগতীরে প্রথম দফায় জোবাইরপন্থীদের বিশ্ব ইজতেমা শেষে আজ ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সাতপন্থীদের ইজতেমা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
মুখে তাকবীর ধ্বনি, বুকে ইমানের বল। গন্তব্য টঙ্গী তুরাগ নদের তীর। রোববার ফজরের নামাজের পর আম্বানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার সাতপন্থীদের কার্যক্রম। তবে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমায় আসা মুসল্লিরা দুর্ভোগকে আমলে নিচ্ছেন না। এটা রহমতের বৃষ্টি। এর আগে দেখছি প্রত্যেক বছর বৃষ্টি হয়, তো এই সামান্য বৃষ্টি হওয়াতে আমাদের কি সুবিধা হয়, রাস্তাঘাটে যে প্রচন্ড ধুলা বালি চলছিল সেই ধুলাটা বন্ধ হয়। এত কষ্ট করে আসলাম যে আল্লাহকে পাবো জন্য, এই জন্য আসছি। নানা অনিশ্চয়তার পর সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। সবাই এক মিলে করা উচিত। তো মানুষের আমল তো ভালো না, আমল ভালো থাকলে এরকম হয়। বিভিন্ন জেলার লোকজন এক জায়গায় হবো, হয়তো গতদিনে ভুল ত্রুটি আল্লাহর কাছে যতটুকু করছি, বিবি বাল বাচ্চা চলার পথে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে, এই আশা করে আসছি। আমরা চাই যে আল্লাহ আমাদের উপর, সব মুসলমানের উপর, সব মানুষের উপর আল্লাহ খুশি হয়ে যাক। আল্লাহ দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি আল্লাহ কামিয়াব দান করুক। র‍্যাব জানায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল 10টায় আখিরি মোনাজাতে শেষ হবে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। মাঠ পুরোপুরি খালি নেওয়া হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। লিখিত একটা বক্তব্য উপস্থাপন করা আছে আগে থেকেই 10টি পয়েন্ট, এবং পয়েন্টের মধ্যে সুন্দর করে লেখাই আছে যে 18 তারিখ সকালবেলা এই ইজতেমা আখিরি মোনাজাত হবে। এখন পর্যন্ত ওই আদেশেই বলবৎ আছে, কোনো পরিবর্তন হয়নি। এবারে 64 জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে 84টি খিত্তায় ভাগ করা হয়েছে। নানা শঙ্কা কাটিয়ে 54তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল শুক্রবার। আগামীকাল সোমবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 54তম বিশ্ব ইজতেমা। এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের দাবি ভবিষ্যতে যেন দুটি পক্ষ এক হয়ে এই বিশ্ব ইজতেমা আয়োজন করে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ। ফয়সাল, 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকে প্রথম দিন চলছে। আপনারা সারাদিনই আসলে আমরা জানিয়ে দিয়েছিলাম আজকে ইজতেমার খবরাখবর। তো এই মুহূর্তে আসলে ইজতেমা মাঠে মাগরিবের নামাজের পর যে স্বাভাবিকভাবে যে বয়ান করা হয়ে থাকে সেই বয়ান করছেন, এবং আসলে বরাবরই যেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে থাকি সেটি হচ্ছে যে ইজতেমা আসলে মূলত ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, নীতি নির্ধারণীগুলো রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আগত যারা মুসল্লি রয়েছেন তাদের মাঝে আসলে বয়ান করা হয়ে থাকে। ঠিক সেভাবেই আসলে বয়ান চলছে। এবং আপনি জানেন যে ইজতেমা তাবলিগ জামায়াত আসলে মূলত যেই 6টি উসুলের উপরে আসলে তারা তাদের যে আমল আছে সে আমলগুলো করে থাকে, সেই উসুলগুলোকে গুরুত্ব দিয়েই আসলে এই তারা বয়ানগুলো করে থাকেন। তো এছাড়া এই সন্ধ্যার নামাজের পরে যে বয়ান শেষে হচ্ছে এশার নামাজের বিরতি দেওয়া হবে। এশার নামাজের বিরতির পর এশার নামাজ পড়বেন সবাই, এবং এশার নামাজ পড়ার পরে কিন্তু আর আম বয়ান যেটা রয়েছে যে মূল স্টেজ থেকে বয়ান করা হয় সে বয়ান করবেন না, এবং তারা হচ্ছে যে প্রত্যেকটি খিত্তা আলাদা আলাদা ভাগ হয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়া আরেকটি তথ্য দিয়ে রাখি ফয়সাল, সেটি হচ্ছে যে আপনি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় মিলে ইজতেমার 2 দিন করে যে নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী আগামীকাল আখেরি মোনাজাত হওয়ার কথা ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ইজতেমার যারা মুরব্বী রয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে সেটি হচ্ছে যে আগামী মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ আখেরি মোনাজাত হবে আগামী মঙ্গলবার সকাল 10টায়। তো ফয়সাল, এই ছিল ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ খবর। ফয়সাল। গাজীপুরের টঙ্গী থেকে ইজতেমার খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সন্ধ্যার সময় আরও থাকছে। কিশোরগঞ্জে 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে 1 পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও যুবরাজ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মুহুর্মুহু গোলাগুলি আর আধুনিক সাঁজোয়া যানের ক্ষিপ্র গতি, বহিঃশত্রুর মোকাবিলায় যুদ্ধে লিপ্ত একদল সেনা সদস্য, আধুনিক সমরাস্ত্র নিয়ে প্রতিরোধমুখী লড়াইয়ের মাঠ, একই সঙ্গে গোলাবর্ষণ। আপাত দৃষ্টিতে যুদ্ধ ঠেকলেও মহড়ায় উঠে আসে সংযুক্ত আরব আমিরাতের সামরিক শক্তির বিষয়টি।
রোববার স্থানীয় সময় দুপুরে আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টার এডনেকে 14তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী উপলক্ষে উপস্থাপন করা হয় এসব অত্যাধুনিক সমরাস্ত্র। এই আয়োজনে যোগ দিয়েছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এই সফরে প্রতিরক্ষা প্রদর্শনীর পাশাপাশি প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে। শীর্ষস্থানীয় এই বৈঠকে জ্বালানি ও বিনিয়োগে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী। একটা ইনভেস্টমেন্টের এমইউ সাইন হবে, সেখানে 800 থেকে 1000 মেগাওয়াটের এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট এবং 100 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্টের একটি আমরা এমইউ সাইন করব। কেবল তাই নয়, বিশেষ করে আবুধাবি বেসড যে ইনক বৃহৎ তেল কোম্পানি যে আছেন, তেল এবং গ্যাস কোম্পানি, ওনাদের সাথে আমাদের একটা এমইউ সাইন হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে তারা বেশ কয়েক বছর যাবৎ আমাদেরকে তেল দিচ্ছেন এবং তারাও সম্পূর্ণভাবে 100% ইনভেস্টমেন্ট করতে চায় এলএনজি বেসড পায়রাতে ল্যান্ড বেসড টার্মিনাল করার জন্য। এর আগে জার্মানিতে 3 দিনের সফর শেষে রোববার সকালে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, আবুধাবি। চট্টগ্রামের ভাড়া মার্কেট বস্তি এখন ধ্বংসস্তূপ। আগুনে লেলিহান শিখা কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁইটুকু। পুড়ে যাওয়া সংসারের উপর বসেই এখন আহাজারি করছেন সব হারানো মানুষগুলো। গতরাত 3:30টার দিকে চাকতায় ভাড়া মার্কেট বস্তির আগুনে দগ্ধ হয়ে 2 পরিবারের 7 জন সহ 8 জন মারা যান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতেই আয় রোজগার কম, তাই স্বল্প খরচে মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছিল কর্ণফুলী নদীর তীরবর্তী রাজাখালী খালের পাশে গড়ে ওঠা এই বস্তি। কিন্তু রোববার ভোরে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নাই পুরো বস্তিকে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 10টি গাড়ি 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এটার পেছনে যদি অন্য কোনো হাত থাকে সেটি আমরা খুব অচিরেই বের করতে পারবো। আগুনের ঘটনায় নিহত রহিমা আক্তারকে ভুলতে পারছে না তার প্রতিবেশীরা, কারণ আগুন লাগার পরপরই রহিমা তার পেয়ে আশপাশের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এমনকি তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর রহিমা বস্তিতে আসে তার 3 সন্তানকে নিয়ে যেতে, কিন্তু আগুন এবং বৈদ্যুতিক তার এসে পড়ে তার গায়ের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমা সহ তার 2 সন্তানের। আমার স্ত্রী আগুন ধরি এখন আমি দরজা সিঁড়ি বেলা যেমন পাইনা বার করতে পারি। এদিকে দুপুরের পর ঘটনাস্থলে পরিদর্শন এসে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। তালিকা নিয়ে আসছে বলেছি, আমি ব্যক্তিগতভাবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানে 3 দিনের আগামী 3 দিনের জন্য তাদের এই খাওয়ার ব্যবস্থা করব। 1 ঘন্টার এই আগুনে বস্তির 200-র বেশি বসতঘর পুড়ে গেল, অক্ষত রয়েছে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। চট্টগ্রামের রাজাখালী খাল থেকে কমল দে, সময় সংবাদ। কুমিল্লার 14 গ্রামে ইস্পাতবাহী ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ইস্পাতের পিলার ঢুকে বাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। নিহত 4 জনের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ট্রাকের পেছনে পিলারগুলো বেরিয়ে থাকায় এই মর্মান্তিক প্রাণহানি বলে জানিয়েছে পুলিশ। খুলনা ও কুমিল্লা থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যাওয়ার সময় বলছে কি সাবধানে থাকিস, তারপর যাই হোক অনেকবার ফোন দিছে, বাসে বসে যখন ফকিরের পার হয়েছে ফোন দিছে। মায়ের আকস্মিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন বাবু। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে নিহত 5 জনের 4 জনের গ্রামের বাড়ি খুলনার বিজুলিয়া ও হিজলায় শোকের মাতম। পুলিশ জানায় খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের ওরসে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের গাংড়ায় পৌঁছালে একটি রড বোঝাই ট্রাক ওভারটেক করার সময় বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত হন 5 জন, আহত হন আরও অন্তত 10 জন। শব্দ পাওয়ার সাথে সাথে আর কি যত গাড়ি ভেঙে চুরি যে লোকগুলো আছে সমস্ত লোকগুলোর উপরে চাপা পড়ে গেল। ট্রাকের খাম্বা আছে, ওই খাম্বায় ঢুকাই দিয়েছে গাড়ি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 5 জন যাত্রীর মধ্যে 1 জন হসপিটালে এবং বাকি
4 জন ঘটনাস্থলে মারা যায়। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় প্রাথমিকভাবে লাশগুলো সৎকারের জন্য বা দাফন কাফনের জন্য 15,000 টাকা করে দিয়েছেন। সেই টাকাগুলো আমরা ইউনো দিগলিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দুর্ঘটনার পর বাস ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানকে প্রধান করে 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে 26তম জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ কথা বলেন মন্ত্রী। সড়ক পরিবহন আইন সংসদে পাশ হয়েছে। আইন প্রণয়নের পর আইনটা বাস্তবায়নের প্রক্রিয়া যে কোনো বিধিবিধান করে বাস্তবতার সাথে যতটা সঙ্গতি রাখা যায় সে ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন সংশ্লিষ্ট 3 জনকে আমরা দায়িত্ব দিয়েছি, 3 জন মন্ত্রী। এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় রেলপথ বিষয়ক মন্ত্রী। উপজেলা নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি মিডনাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন, তারপরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে তা তিনি কি করে আশা করতে পারেন? বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে বড় একটি দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন সিএসএ। অনেকগুলো বড় বড় রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করবে না, এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। তবুও আমি বিশ্বাস করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কখনো যেন পক্ষপাতমূলক না হয়। আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের নেতৃত্বে সুন্দর, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে দেশব্যাপী সেই দ্বিতীয় দফার উপজেলা পরিষদ ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও ভোট কেন্দ্র হলের বাইরে আনা সহ বিভিন্ন দাবিতে কাল উপাচার্য কার্যালয় ঘেরাও করবে বাম ছাত্র সংগঠনগুলো। এদিকে নির্বাচন 3 মাস পেছানোর দাবিতে অনড় ছাত্রদল। আর ছাত্রলীগ বলছে পরাজয়ের ভয়েই সংগঠনটি নির্বাচন থেকে সরে যেতে চায়। সরগরম মধুর ক্যান্টিন। ডাকসু নির্বাচন সামনে রেখে বাড়ছে সংগঠনগুলোর তৎপরতা। বিভিন্ন দাবিতে একজোট হয়েছে প্রায় সবগুলো বাম ছাত্র সংগঠন। দাবি আদায় না হওয়ায় আন্দোলন কর্মসূচি পালন করবে তারা। আমাদের ঘেরাও কর্মসূচি বহাল থাকবে। আমরা 12টায় মধুর ক্যান্টিন থেকে আমাদের কর্মসূচি শুরু করব। এদিকে ছাত্রদল তাদের দাবিতে অনড়। মধুর ক্যান্টিনে অবস্থান নিশ্চিত হলেও হলগুলোতে সহাবস্থান চায় সংগঠনটি। ছাত্রলীগের অভিযোগ, পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে ছাত্রদল। হলে থাকার যাদের অধিকার আছে, আমাদের সে সমস্ত ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিতে হবে, হলে থাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাচ্ছি। ছাত্রদল যে কথাগুলো বলছে, কারণ তারা এটা নিশ্চিত যে তারা প্যানেল দিয়ে তারা বিজয়ী হতে পারবে না। তাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এদিকে জাসদ ছাত্রলীগ একক ও জোটগত দুইভাবেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের সঙ্গে আপোষ করলে আলাদা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। ইকরাম হোসাইন, সময় সংবাদ। কিশোরগঞ্জের 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় এক পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত 2 জনেই পলাতক। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক কিরণ শঙ্কর হালদারের রায় দেন। মামলা সূত্রে জানা যায় 2008 সালের 16 জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার কলেজ ছাত্রী সুমি ও উর্মিকে ডেকে নিয়ে ঢাকায় আনা হয়।
পরে কারওয়ান বাজারের একটি আবাসিক হোটেলে রেখে তাদের ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান সুজন ও শামীম হালদার। এ ঘটনায় নিহত সুমির বাবা আবু বাক্কার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। আগামী 21শে মের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 ব্যবহার শুরু করবে দেশের সব টেলিভিশন চ্যানেল। সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতারা। এ সময় জানানো হয় আগামী 6 মাসের মধ্যে পে চ্যানেল ব্যবস্থা চালু হবে। সালমান এফ রহমান সাহেবের নেতৃত্বে আপনার আগামী 6 মাসের মধ্যেই হয়নি, আরো বেশি খরচ হয়েছে প্রত্যেকে 21শে মে একটা টাইমলাইন ঠিক করেছে যে আমরা সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করতে চাই। অনলাইন টিভি, IPTV, তারপর যেভাবে প্রযুক্তিটা আপনার আগাইতেছে, এখানে আমরা কিভাবে এটা ফেস করব, আপনারা এখন আমাদেরকে প্রস্তাবগুলি দেন, তখন আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে আরও যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলে আমরা দেখি কিভাবে আমরা আমাদের টিভি চ্যানেল যারা আছে তাদের সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করতে পারব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে বস্তিতে আগুনে 8 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কুমিল্লার ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত 5। সকালে কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি, ঝরে গেছে আমের মুকুল। অমর 21শে গ্রন্থ মেলা তো ছন্দপতন। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সই হবে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি। উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতা অংশ নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রের। বড় একটি দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশা সিইসির। এবং কিশোরগঞ্জের 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।